হুম একটু মিটিং থেকে বেরিয়ে গেছিলাম। সো যেটা বলছিলাম যে মলিকুলার বায়োলজি ক্লাস হবে, এবং আমরা আগের দিনের ক্লাসটা একটু রিকল করে নেব। তো আগের দিন যেটা নিয়ে ক্লাস করছিলাম সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ স্ট্রাকচার। আমরা সেন্ট্রাল ডগমাটাও জেনেছিলাম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখেছি এর আগের দিন। এবং তার সঙ্গে আমরা কি করে ডিএনএ থেকে ক্রোমোসোম তৈরি হচ্ছে ইউক্যারিওটসে সেটাও দেখেছিলাম। তারপর আমরা স্টার্ট করেছিলাম জেনেটিক বস্তু অনুসন্ধান, অর্থাৎ ডিএনএ বা আরএনএ বা নিউক্লিক অ্যাসিড যে জেনেটিক মেটেরিয়াল সেটা বুঝবো কি করে, কি এক্সপেরিমেন্ট দিয়ে সেটা বোঝা গেছিল, সেটা স্টার্ট করেছিলাম। এবং সেটা স্টার্ট করে আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্টটা দেখেছিলাম, যেখানে গ্রিফিথের এক্সপেরিমেন্টে কিন্তু আমরা দেখেছিলাম যে যে উনি নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া নিয়ে কাজ করেছিলেন, এবং এস এবং আর এই দুটো ব্যাকটেরিয়ার কলোনি নিয়ে উনি কাজ করেছিলেন। এসটা ক্ষতিকারক এবং আরটা তুলনামূলকভাবে অক্ষতিকারক। ওকে, তাহলে এই যে এস এবং এই যে আর, এসটা ক্ষতিকারক, আরটা অক্ষতিকারক। উনি দেখেছিলেন যে এস স্ট্রেন ইঁদুরে দিলে ইঁদুরটা মারা যাচ্ছে, কিন্তু আর স্ট্রেন যদি ইঁদুরের মধ্যে দেওয়া হয় ইঁদুরটা বেঁচে থাকছে। অথচ যদি তাপে মৃত এস স্ট্রেন দেওয়া হয় ইঁদুরকে, সেই ইঁদুর কিন্তু বেঁচে থাকছে। অর্থাৎ তাপ প্রয়োগে কি হচ্ছে, ওই এস স্ট্রেনের বাইরে যে ক্যাপসুল রয়েছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই ইঁদুরের যে ইমিউন সিস্টেমের যে ইমিউন সিস্টেম রয়েছে ইঁদুরের, সেটা কি করছে, সেটা ওই এস স্ট্রেনকে চিহ্নিত করে নিচ্ছে এবং তাকে কিন্তু মেরে দিচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি এই লাস্ট এক্সপেরিমেন্টটা, সেটা হচ্ছে এস স্ট্রেন যেটা তাপে মৃত এবং আর স্ট্রেন যেটা জীবিত, এদেরকে যদি উনি একসঙ্গে প্রয়োগ করেন তাহলে উনি দেখতে পাচ্ছেন যে ইঁদুর কিন্তু মারা যাচ্ছে। অথচ আমরা দেখেছিলাম যে এ স্ট্রেন যদি তাপ প্রয়োগে মৃত হয় তাহলে সেই এ স্ট্রেন কিন্তু ইঁদুরকে বাঁচিয়ে রাখছে, বিকজ সেই এ স্ট্রেনের কার্যকরী হচ্ছে এ স্ট্রেনের যে ক্যাপসুলটা, সেই ক্যাপসুলটা নষ্ট হয়ে যাচ্ছে তাপে, ফলে কাজ করছে না। এবং জীবিত আর স্ট্রেন মানে যদি এইটার ক্ষেত্রে দেখা হয় তাহলে সেটাও কিন্তু ইঁদুরের শরীরে ঢোকালে ইঁদুর কিন্তু কি হচ্ছে, ইঁদুর কিন্তু বেঁচে থাকছে। ফলে এদের কম্বিনেশনে কিন্তু ইঁদুর বেঁচে থাকারই কথা ছিল নর্মাল সেন্সে মনে হয়। কিন্তু দেখা গেল যে না, এ স্ট্রেন তাপমৃত অবস্থায় এবং তার সঙ্গে যদি জীবিত আর স্ট্রেন একসঙ্গে অ্যাড করে ইনজেক্ট করা হয় তাহলে কিন্তু এই ইঁদুরটা মারা যাচ্ছে। কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে এই এস চেনের মধ্যে থেকে কোনো এক পদার্থ যেটা নষ্ট হয়নি তাপ প্রয়োগে, বা যেটা তাপ প্রয়োগে নষ্ট হয় না, সেটা এই আর স্ট্রেনের মধ্যে প্রবেশ করেছে, এবং প্রবেশ করে আর স্ট্রেনকে এস স্ট্রেনে চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ এই যে আর স্ট্রেন যেটা অ্যাভিরুলেন্ট স্ট্রেন ছিল, যেটা কিনা অক্ষতিকারক স্ট্রেন ছিল, সেটা এস স্ট্রেনে চেঞ্জ হয়ে গেছে, ক্ষতিকারক স্ট্রেনে চেঞ্জ হয়ে গেছে। এর ফলে দুটো কিন্তু মারা গেছে। ঠিক এই এক্সপেরিমেন্টারই মতো আরেকটা অন্য এক্সপেরিমেন্ট করেছিলেন অসওয়াল্ড এবং অ্যাভেরি। এখান থেকেই আজকের আমাদের ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, তো নিচে আমার মেল আইডি দেওয়া রয়েছে, তোমরা টুকে নিতে পারো। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে মেল করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো বা সলভ করে দেবো প্রবলেমটা। তো অসওয়াল্ড, অ্যাভেরি এবং ম্যাকলিওড, ঠিক আছে, তো এই অ্যাভেরি এবং ম্যাকলিওড এরা কি করেছিলেন, এরা এবং ম্যাককার্টিও ছিলেন, এরা তিনজন মিলে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কি এক্সপেরিমেন্ট? ওনারা বুঝতে চেয়েছিলেন যে ওই যে পদার্থটা যেটা এস থেকে আরে যাচ্ছে, সেটা কি ডিএনএ না আরএনএ না প্রোটিন, কোনটা, কোন জিনিসটা মৃত এস থেকে আরে যাওয়ার পর আর ব্যাকটেরিয়াকে এস ব্যাকটেরিয়ায় কনভার্ট করে দিচ্ছে, সেটা ওনারা জানতে চেয়েছিলেন। ঠিক আছে, সেটা কি প্রোটিন, ডিএনএ না আরএনএ? এ প্রসঙ্গে বলে রাখি যে উৎসেচক সম্পর্কে তোমাদের যা প্রাইমারি নলেজ আছে, তোমরা জানো যে এএসি, এই লাস্টে এএসি যুক্ত থাকা মানে সেটা হচ্ছে এনজাইম বা উৎসেচক। তো আরএনএস মানে যেটা আরএনএ কে ভাঙতে পারে বা আরএনএ কে নষ্ট করে দেয়। প্রোটিয়েস মানে
যেটা প্রোটিনকে নষ্ট করে দেয় বা প্রোটিনকে পরিপাক করে দেয়, নষ্ট করে দেয়। ডিএনএস মানে যেটা ডিএনএ কে নষ্ট করে দেয় সেরকম এনজাইম। তো ওনারা এই তিনটে এনজাইম নিয়ে কাজ করেছিলেন। কিভাবে কাজ করেছিলেন দেখে নেব পরের স্লাইডে। কি বলছে যে হিট কিল্ড এস ব্যাকটেরিয়া, তাহলে এই এস ব্যাকটেরিয়া যেটাকে হিট কিল্ড করে দেওয়া হয়েছিল, সেই এস ব্যাকটেরিয়া নেওয়া হলো। ঠিক আছে, নিয়ে তাকে কি করা হলো, সেখানে অ্যাড করা হলো প্রোটিনেস। প্রথমে তাকে অ্যাড করা হচ্ছে প্রোটিনেস, এইগুলো করা হচ্ছে না, কি করা হচ্ছে, প্রোটিনেস অ্যাড করা হচ্ছে। ওকে, তো প্রোটিনেস অ্যাড করার পর, এখানে দেখো এই যে প্রোটিনেসটা অ্যাড করে দিয়েছে। অ্যাড করে দেওয়ার পর কি বলছে, আর সেল অ্যাড করেছে, জীবিত আর ব্যাকটেরিয়া অ্যাড করেছে। এই যে ব্লু যেগুলো দেখতে পাচ্ছ, এই ব্লু গুলো হচ্ছে জীবিত আর সেল। ঠিক আছে, ওনারা দেখলেন যে আলটিমেটলি সেগুলোকে নিয়ে যখন কালচার করা হচ্ছে, ওনারা দেখলেন কি এস সেল কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, এস সেল কিন্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই আর সেলগুলো এস সেলে কনভার্ট হয়ে গেছে। এই আর সেলগুলো কি হচ্ছে, এস সেলে কনভার্ট হয়ে গেছে। তার মানে এই প্রোটিনেস, যেটা কিনা প্রোটিনকে ভাঙতে পারে, সে প্রোটিনকে ভেঙেছে। কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি এই যে হিট কিল্ড এস সেল যে রয়েছে, এই হিট কিল্ড এস সেলের যে মেটেরিয়ালটা, যেটা ওই এস সেল থেকে মানে যেটা হিট কিল্ড এস সেল থেকে বেরোচ্ছে, বেরিয়ে যেটা আর সেলের মধ্যে ঢুকছে, ঢুকে আর সেলকে এস সেলে কনভার্ট করে দিচ্ছে, সেটা কিন্তু ঠিকঠাক থাকছে। ওকে, সেই পদার্থটা কিন্তু নষ্ট হচ্ছে না। ওকে, তার মানে বুঝতে পারলাম যে সেই পদার্থটা প্রোটিন নয়, কারণ প্রোটিনেস দেওয়া হয়েছে। প্রোটিনেস দিলে প্রোটিন নষ্ট হয়ে যাবে। যদি এই হিট কিল্ড এস ব্যাকটেরিয়া থেকে যদি প্রোটিন বেরোতো, প্রোটিন বেরিয়ে যদি এই আর এর মধ্যে ঢুকতো, ঢুকে আর গুলোকে যদি এস এ চেঞ্জ করে দিত, তাহলে কিন্তু এই গল্পটা ঘটতো না। কেন ঘটতো না? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু এস সেলে চেঞ্জ করে দিয়েছে। অথচ আমরা এখানে কি দিয়েছিলাম, এখানে আমরা দিয়েছিলাম প্রোটিনেস, যেটা প্রোটিনকে ভাঙতে পারে। ওকে, চলে আসি সেকেন্ড এক্সপেরিমেন্ট। সেটা কি বলছে, যে হিট কিল্ড এস ব্যাকটেরিয়া এবং তার সঙ্গে অ্যাড করেছে কি, তার সঙ্গে অ্যাড করেছে আরএনএস। ওকে, তো আরএনএস অ্যাড করে দিয়েছে। আরএনএ অ্যাড করলে কি হবে, এই হিট কিল্ড এস ব্যাকটেরিয়া গুলো যে মধ্যে থাকা যে আরএনএ, সেই আরএনএ গুলো কিন্তু এই আরএনএস এনজাইমটা, উৎসেচকটা নষ্ট করে দিচ্ছে। তারপরে কি অ্যাড করেছে, তারপরে অ্যাড করেছে এই জীবিত আর সেল। এবং আলটিমেটলি রেজাল্ট কি, এইভাবে কালচার করে ওনারা দেখেছেন যে জীবিত এস সেল পেয়েছে। তার মানে এটা প্রমাণিত যে এই যে মেটেরিয়ালটা, যেটা কিনা এস থেকে আরে কনভার্ট করছে, সেই মেটেরিয়ালটা আরএনএ নয়। কেন আরএনএ নয়? কারণ আরএনএস দেওয়া হয়েছে। আরএনএস দেওয়া হলে কি হবে, আরএনএস দেওয়া হলে আরএনএ নষ্ট করে দেবে। যদি আরএনএ নষ্ট হয়ে গিয়ে থাকতো, তাহলে ওই আরএনএ গুলো নিশ্চয়ই ওই এস থেকে আরএ, মানে সরি, আর থেকে এস গুলোতে চেঞ্জ করে দিতে পারতো। তার মানে এটা আরএনএও নয়। লাস্ট এক্সপেরিমেন্ট ওনারা কি করলেন, ওনারা লাস্ট এক্সপেরিমেন্টে কি করলেন, ওনারা ডিএনএস দিলেন। ওকে, ডিএনএস দিয়ে দিয়েছেন। ডিএনএস দিলে কি হবে, ডিএনএ কে নষ্ট করে দেবে, ডিএনএ কে ভেঙে দেবে। ওকে, সেক্ষেত্রে ওনারা যখন আর সেল অ্যাড করলেন, ওনারা কিন্তু কোন রকম এস সেল পেলে না। ওকে, এই যে এস সেল যেটা, সেটা কিন্তু ওনারা পেলেন না, যেটা কিন্তু আগের দুটো স্টেপে আমরা দেখবো যে এস সেল কিন্তু পেয়েছিল। ঠিক আছে, ওকে, কিন্তু এখানে কোন রকম জীবিত এস সেল ওনারা পেলেন না। তার মানে এখানে আর সেলগুলো কিন্তু এস সেলে কনভার্ট হয়নি, আর সেল কিন্তু আর সেলেই থেকে গেছে। তার মানে যদি আমরা আরো ভাবে বেটার করে বলি, তাহলে সেটা হচ্ছে এই যে হিট কিল্ড এস ব্যাকটেরিয়া, এই হিট কিল্ড এস ব্যাকটেরিয়ার মতো থেকে যে ডিএনএ আসছিল এসে, যে আর ব্যাকটেরিয়া গুলোকে এস ব্যাকটেরিয়াতে কনভার্ট করছিল, সেই ডিএনএ গুলো কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ ডিএনএস দিয়ে দেওয়া হয়েছে। ওকে, ডিএনএস কি করে, ডিএনএ কে নষ্ট করে দেয়। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে ডিএনএস দেওয়ার জন্য, ডিএনএ নষ্ট হয়ে যাওয়ার জন্য, যেহেতু এই আর সেলগুলো এস সেলে কনভার্ট হলো না, তার মানে এই এস ব্যাকটেরিয়ার মধ্যস্থ যে পদার্থটা, যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, যেটা আর কে চেঞ্জ করে এস বানিয়ে দিচ্ছিল, সেটা অবভিয়াসলি কি, ডিএনএ। পরবর্তীকালে এই এক্সপেরিমেন্টটা অন্য কোনো পদার্থ দিয়ে করা হয়েছিল, যেমন তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। ওকে, যেটা তোমার এখানে দেখতে পাচ্ছ, পলিস্যাকারাইড, লিপিড, হ্যাঁ, আরএনএ, প্রোটিন, ডিএনএ, এগুলো যেমন করা হয়েছিল, সবগুলো একসঙ্গে করে দেখা গেল একই রকম ভাবে। যদি ইঁদুরের শরীরে ইনজেক্ট করা হয়,
তাহলে কিন্তু ইঁদুরগুলো মারা যাচ্ছে। ঠিক আছে, পলিস্যাকারাইড যদি দেওয়া হয়, পলিস্যাকারাইডিস, ঠিক আছে, বা লাইপেজ যদি দেওয়া হয়, ঠিক আছে, বা আরএনএস যদি দেওয়া হয়, বা প্রোটিনেস যদি দেওয়া হয়, তাহলে সবাই কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু মারা যাচ্ছে। একমাত্র যদি ডিএনএস দেওয়া হয়, ডিএনএস দিয়ে যদি ডিএনএ কে ডিস্ট্রয় করে দেওয়া হয়, ডিএনএ কে যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই এস স্ট্রেন যেটা, হ্যাঁ, সেই স্ট্রেন কিন্তু কি হচ্ছে, ওই মানে মৃত স্ট্রেন কিন্তু তখন মৃত স্ট্রেনের যে ডিএনএ, সেই ডিএনএ ড্যামেজ হয়ে যাওয়ায় সেটা কিন্তু ওই আর্থ থেকে এসে কনভার্ট করতে পারছে না, ফলে মাউস কিন্তু, ইঁদুর কিন্তু জীবিত অবস্থায় রয়েছে। ঠিক আছে, এবং এই মাউসের শরীর থেকেও কিন্তু কোন রকম এস ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে না, ব্যাকটেরিয়ার এস স্ট্রেন পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? বিকজ হিট কিল্ড এস ব্যাকটেরিয়া ছিল, এবং তার সঙ্গে আর ব্যাকটেরিয়া অ্যাড করা হয়েছে, এবং কি দেওয়া হয়েছিল, ডিএনএস দেওয়া হয়েছিল, ডিএনএ কে ভেঙে দেয়। ফলে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে কিন্তু মাউসটা, ইঁদুরটা কিন্তু জীবিত রয়েছে। ওকে, তো এটা থেকে আমরা প্রমাণ করতে পারলাম বা বুঝতে পারলাম যে জেনেটিক মেটেরিয়াল যেটা এস থেকে আরে চলে আসছিল, বা ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ার যে রূপান্তর, সেই রূপান্তরের ক্ষেত্রে যেটা গ্রিফিথ প্রমাণ করতে চেয়েছিল বারবার ধরে, ঠিক আছে, গ্রিফিথ যেটা প্রমাণ করতে চেয়েছিল বারবার ধরে, সেটা কিন্তু আমরা দেখলাম কি, সেটা হলো ডিএনএ। ওকে, এখন এইটার আরেকটু স্ট্রং প্রমাণ জোগাড় করতে গিয়ে অন্য একটা এক্সপেরিমেন্ট করেছিল অ্যালফ্রেড হার্সে এবং মার্থা চেস। একটু কমপ্লেক্স একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা কিন্তু এনারা দুজন করেছিলেন, এবং যে এক্সপেরিমেন্ট থেকে আমরা আরো বেটার করে বুঝতে পারবো যে হ্যাঁ, জেনেটিক মেটেরিয়ালটা ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড যদি আমি বলি, ওকে, ডিএনএ আমি বলছি, ওকে, তাহলে জেনেটিক মেটেরিয়ালের ডিএনএ এটা কিন্তু কোনো রকম ভাবেই প্রোটিন বা অন্য কোনো বস্তু নয়। এনারা কনফিউশনটা ক্লিয়ার করেছিলেন ডিএনএ এবং প্রোটিনের সঙ্গে কম্পেয়ার করে। ওকে, এনারা কি নিয়ে কাজ করেছিলেন? এনারা ব্যাকটেরিওফাজ নিয়ে কাজ করেছিলেন। ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফাজ ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ কেন বলা হচ্ছে? বিকজ এই ভাইরাসগুলো কি করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে এটা হচ্ছে একটা টিপিক্যাল ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ। তোমরা দেখতে পাচ্ছ যেখানে ক্যাপসিড রয়েছে, ক্যাপসিডের মধ্যে ওর কি থাকে, ওর জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএটা থাকছে, এবং এটা হচ্ছে তার কোলার রিজিয়ন, এটা হচ্ছে তার টেল রিজিয়ন, এবং এই যে স্পাইক, এই এই টেল ফাইবার এবং স্পাইক গুলো দিয়ে ও কি করে, ওই ব্যাকটেরিয়ার শরীরে আটকে যায়, এবং ওর এই যে জেনেটিক মেটেরিয়াল যেটা রয়েছে, এই যে ডিএনএ যেটা রয়েছে, সেটা এই ওর টেল দিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এইভাবে ও জেনেটিক মেটেরিয়ালটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেয়, এবং ব্যাকটেরিয়ার যে মেশিনারি রয়েছে, ব্যাকটেরিয়ার যে নিজের জেনেটিক বস্তু রেপ্লিকেশনের যে মেশিনারি রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে ও নিজের জেনেটিক বস্তু কি হয়, রেপ্লিকেশন ঘটায় বা প্রতিলিপিকরণ ঘটায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। এটাকে নিয়ে ওনারা কাজ করেছিলেন। ঠিক আছে, এবং সেক্ষেত্রে ওনারা কি করেছিলেন, ওনারা কোলাই নিয়েছিলেন ব্যাকটেরিয়া হিসাবে, এবং ব্যাকটেরিওফাজ নিয়েছিলেন কি, ব্যাকটেরিওফাজ নিয়েছিলেন ওনারা ফাজ ভাইরাস হিসাবে। ঠিক আছে, সো প্রথমে ওনারা কি করেছিলেন, এই যে ভাইরাসগুলো, ফাজ ভাইরাসগুলো, এই ফাজ ভাইরাসগুলোকে ওনারা কি করেছিলেন, একটা গ্রুপের ফাজ ভাইরাস, ধরে নেওয়া যাক এ গ্রুপের ফাজ ভাইরাসকে ওনারা এমন একটা পুষ্টি মাধ্যমে বা এমন একটা কৃষ্টি মাধ্যমে বড় করেছিলেন যেখানে তেজস্ক্রিয় ফসফরাসের আইসোটোপ ছিল। ওকে, আমরা জানি যে ফসফরাসটা কিন্তু প্রোটিনে থাকে না, অথচ ফসফরাসটা কিন্তু নিউক্লিক অ্যাসিডে, বিশেষত ডিএনএ তে কিন্তু ফসফরাসটা থাকে। ওকে, সুগার ফসফেট ব্যাকবোন তোমরা মনে করতে পারো যে ডিএনএ তে ছিল সুগার ফসফেট ব্যাকবোন। তার মানে এই ফসফরাসটা কিন্তু যদি ওই কৃষ্টি মাধ্যমে বা পুষ্টি মাধ্যমে যদি থাকে, ব্যাকটেরিয়া যেখানে গ্রো করছে সেই কালচার মিডিয়াতে যদি থাকে ফসফরাস, তাহলে এই ফসফরাস গুলো কিন্তু রেপ্লিকেশনের সময় ধীরে 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 প্রবেশ করবে কোথায়, প্রবেশ করবে ওই ভাইরাসের কোথায়, ডিএনএর মধ্যে। ঠিক আছে, ওকে, এবং উনি আর একটা গ্রুপের ভাইরাস নিলেন। ঠিক আছে, এটাও ওই ফার্স্ট ভাইরাস, কিন্তু অন্য একটা গ্রুপ। উনি উনি এটাকে কালচার করলেন কোথায়, এটাকে কালচার করলেন যে তেজস্ক্রিয় সালফার যুক্ত মিডিয়াম। ওকে, তাহলে প্রথম গ্রুপটা কালচার করা হলো তেজস্ক্রিয় ফসফরাস যুক্ত মিডিয়ামে। কি কনসেপ্টের জন্য? এই কনসেপ্টের জন্য যে এই তেজস্ক্রিয় ফসফরাস গুলো ওই ভাইরাস গুলোর ডিএনএ এর মধ্যে প্রবেশ করবে যখন যখন
ওই রেপ্লিকেশন বা এইসব জিনিসের প্রয়োজন হবে। ধীরে 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 ফসফরাস গুলো কি হবে, ফসফরাস গুলো ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করবে এবং ব্যাকটেরিয়ার সরি ভাইরাসের মধ্যে প্রবেশ করবে এবং ভাইরাসের যে ডিএনএ, সেই ডিএনএ এর মধ্যে ওরা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এবং সেকেন্ড যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে উনি কি করলেন, সেই সেকেন্ড গ্রুপের ভাইরাস গুলোকে উনি তেজস্ক্রিয় সালফারের মধ্যে রাখলেন। এবং তেজস্ক্রিয় সালফারের মধ্যে এই কনসেপ্টের জন্য রাখলেন যে ওই ভাইরাসের যে প্রোটিন, সেই প্রোটিন গুলোর মধ্যে যেটা প্রোটিনে এনভেলপ ছিল, প্রোটিনের যে এই যে এনভেলপটা আমরা দেখতে পাচ্ছি, ইয়ে ক্যাপসিড বা প্রোটিনের যে এনভেলপ, হ্যাঁ টোটালটা প্রোটিন দিয়ে তৈরি, একমাত্র ভেতরে একটা ডিএনএ থাকছে। এই টোটাল প্রোটিনের যে এনভেলপ বা ক্যাপসিড যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই টোটাল প্রোটিনের মধ্যে কিন্তু ওই তেজস্ক্রিয় সালফারটা ঢুকবে। ঠিক আছে, এই জন্য কিন্তু কিন্তু দুটো গ্রুপ করা হয়েছিল, একটা তেজস্ক্রিয় ফসফরাস এবং একটা ভাইরাসকে, এক ধরনের ভাইরাসকে চাষ করা হয়েছিল বোধহয় পাচার করা হয়েছিল তেজস্ক্রিয় সালফারে। ওকে, সো তারপরে কি করা হয়েছিল, ব্যাকটেরিয়া গুলোর উপর ভাইরাস গুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ভাইরাস গুলোকে একসাথে কালচার করা হয়েছিল। ওকে, তাহলে ব্যাকটেরিয়া গুলোর উপর ভাইরাস গুলো আক্রমণ করবে, খুব স্বাভাবিক। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এইভাবে আক্রমণ করার পর ওদের এই জেনেটিক মেটেরিয়ালটা কি করবে, ওরা কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবে ব্যাকটেরিয়ার ভেতরে, এবং বাইরে লেগে থাকবে এই প্রোটিন ফলকটা। এই যে প্রোটিন যে এনভেলপটা, এই যে দেখতে পাচ্ছ প্রোটিন যে এনভেলপটা, এই এনভেলপটা কিন্তু বাইরে লেগে থাকবে, সেটা কিন্তু ভেতরে প্রবেশ করবে না। ভেতরে প্রবেশ করবে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএ। ওকে, যেটা বর্তমানে আমরা জানি, তখন জানতো না কিন্তু এখন আমরা জানি এটা। তো তারপরে কি করা হবে, তারপরে ওই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস গুলোকে সেন্ট্রিফিউজ করা হবে, খুব করে ঘোরানো হবে। ঠিক আছে, নির্দিষ্ট আরপিএম এ ঘোরানোর পর দেখা যাবে যে ভাইরাস গুলো ব্যাকটেরিয়া থেকে কিন্তু পৃথক হয়ে গেছে। ব্যাকটেরিয়ার যে চারিদিকে যে ভাইরাস গুলো লেগেছিল, এই ভাইরাস গুলো কিন্তু কি হবে, ব্যাকটেরিয়ার গা থেকে খুলে পড়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে ভাইরাস নয়, ভাইরাসের শুধুমাত্র এই প্রোটিন ফলক গুলো পড়ে যাবে, কারণ ভাইরাস কি করেছে, তার যে জেনেটিক মেটেরিয়াল, তার যে ডিএনএটা, সেই ডিএনএটা অলরেডি এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। ওকে, সো আমরা পরবর্তী স্টেপে পুরো এক্সপেরিমেন্টটা দেখে নিই। তাহলে এটা গ্রুপ এ ভাইরাস, যেটা কিনা S35 দিয়ে কোড করা হয়েছিল। S35 মানে সালফার একটা তেজস্ক্রিয় আছে, ঠিক আছে, সেটা দিয়ে কোড করা হয়েছিল। এবং সেটা কি করেছিল, সালফার, সালফার কি করবে, সালফার প্রোটিনে ঢুকবে, প্রোটিনের মধ্যে সালফার থাকে, সাধারণত ফসফরাস থাকে না। তো ব্যাকটেরিয়া কি, ভাইরাসটা কি করবে, তার যে এই যে প্রোটিন ফলক বা এই যে আবরণটা রয়েছে, সেই আবরণের মধ্যে এই সালফার গুলোকে অ্যাড করে নেবে। এখন এই যে ভাইরাস তোমরা দেখতে পাচ্ছ, এই ভাইরাসটা কিন্তু কি, এই ভাইরাসটা কিন্তু এখন তেজস্ক্রিয় সালফার দ্বারা আবরিত। অর্থাৎ এই ভাইরাসের যে খোলকটা রয়েছে, সেই খোলকের মধ্যে কিন্তু তেজস্ক্রিয় সালফার রয়েছে। কিন্তু এই ভাইরাসের ভেতরে যে ডিএনএটা রয়েছে, সেই ডিএনএ কিন্তু সালফার দ্বারা, মানে ডিএনএর মধ্যে কিন্তু সালফার ঢোকেনি, অর্থাৎ এই ডিএনএ কিন্তু নর্মাল রয়েছে, ডিএনএ কিন্তু তেজস্ক্রিয় নয়, নর্মাল ডিএনএ। কিন্তু এর যে বাইরে যে প্রোটিনের আবরণ ভাইরাসের, সেটা কিন্তু যেহেতু তেজস্ক্রিয় সালফার দিয়ে আবরণ করা আছে, তাই এটা কিন্তু বাইরের দিক দিয়ে একদম তেজস্ক্রিয়তা শো করবে। দেখো, এই ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করেছে এবং এই যে রেড কালার দিয়ে বোঝানো হয়েছে এটা তেজস্ক্রিয়। দেখো এই তেজস্ক্রিয় যে খোলকটা, সেই খোলকটা রয়ে যাচ্ছে এবং ও কি করছে, এই ভেতর থেকে ওর যে ডিএনএ, সেই ডিএনএটাকে এই ব্যাকটেরিয়ার শরীরে ঢুকিয়ে দিচ্ছে। দেখো এখানে ডিএনএটা নেই, ডিএনএটা কোথায় চলে এসছে, এই ব্যাকটেরিয়ার শরীরের ভেতরে ঢুকে গেছে। শুধুমাত্র প্রোটিন খোলক যেটা, যেটা রেডিও অ্যাক্টিভ সালফার দিয়ে তৈরি, সেটা বাইরে রয়ে গেছে। দেখতে পাচ্ছ? ওকে, তাহলে সংক্রমণ ঘটিয়ে দেওয়া হয়েছে। বি এর ক্ষেত্রে, গ্রুপ বি, যাদের ক্ষেত্রে কি করা হয়েছিল, তেজস্ক্রিয় ফসফরাস দিয়া এটাকে ট্রিট করা হয়েছিল। এই ভাইরাসগুলোকে তেজস্ক্রিয় ফসফরাস কি করবে, ও কিন্তু প্রোটিনে ঢুকবে না, ও কিন্তু বাইরের প্রোটিনে ঢুকবে না। তাই দেখো বাইরের প্রোটিনটা এখানে কালো কালো দিয়ে দেখিয়েছে। ওকে, ও কোথায় ঢুকবে, তেজস্ক্রিয় ফসফরাস কোথায় ঢুকবে, তেজস্ক্রিয় ফসফরাস ঢুকবে একদম এই ডিএনএ এর মধ্যে। কারণ আমরা জানি যে সুগার ফসফেট দিয়ে ডিএনএ এর ব্যাকবোন তৈরি হয়, অর্থাৎ ফসফরাসের, সরি ডিএনএ এর মধ্যে কিন্তু এই ফসফরাসটা থাকে। ওকে, তাহলে ডিএনএ এর মধ্যে যদি ফসফরাস থাকে, তাহলে ডিএনএ এর মধ্যে এই ফসফরাস ঢুকবে। এই যে তেজস্ক্রিয় ফসফরাস, সেটা ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে। তাই দেখো তোমরা এখানে দেখতে পাবে এর এর এই যে প্রোটিন খোলকটা কিন্তু কালো দিয়ে তো করা, কিন্তু এর রেড মানে তেজস্ক্রিয়তা বোঝানো হচ্ছে এর ডিএনএ কিন্তু রেড, অর্থাৎ ডিএনএটা কিন্তু তেজস্ক্রিয় সালফার দিয়ে তৈরি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রেও সেম ভাবে দেখো সংক্রমণ ঘটছে, অর্থাৎ প্রোটিন খোলকটা বাইরে পড়ে রয়েছে এবং তেজস্ক্রিয় ডিএনএটা কিন্তু ভেতরে ঢুকে গেছে। ওকে, এখন কোনটা ঢুকছে কোনটা ঢুকছে না, এটা কিন্তু ওই হার্সে চেস কিন্তু এরা জানতেন না। ঠিক আছে, ওনারা এক্সপেরিমেন্টটা করলেন,
তারপরে কি করলেন ওনারা, এটাকে সেন্ট্রিফিউজ করলেন। ঠিক আছে, সেন্ট্রিফিউজ করলে কি হবে, এই যে প্রোটিন ফলক যেগুলো, সেই প্রোটিন ফলক গুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, সেন্ট্রিফিউজ থেকে বেরিয়ে যাবে। এবং ওরা কি করলেন, সেন্ট্রিফিউজ করে ওনারা কি করলেন, ওনারা ব্যাকটেরিয়া গুলো আলাদা করলেন, এবং ব্যাকটেরিয়া চারপাশে যে সেল সুপ গুলো ছিল, যে তরল পদার্থ ছিল, ঠিক আছে, যে প্রলম্বন বলবো আমরা বাংলায়, প্রলম্বন বা তরল পদার্থ, সেটাকে আলাদা করলেন। তাহলে ওনাদের কাছে দুটো জিনিস রইলো, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার একটা কলোনি পেলেন, বা ব্যাকটেরিয়া গুলো পেলেন একসাথে। আর একটা কোথায় কি পেলেন, সেটা হচ্ছে সেল সুপ পেলেন বা প্রলম্বন পেলেন, বা আমরা একটা তরল পদার্থ পেলেন বলবো, যার মধ্যে কিন্তু এই ভাইরাস গুলো, এই যে ফলক গুলো রয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেন্ট্রিফিউজ করে আলাদা করে নেওয়া হলো ব্যাকটেরিয়া এবং ভাইরাস সমন্বিত ওই তরল পদার্থটা আলাদা করে নেওয়া। দেখা গেল তারপরে কি, তারপরে দেখা গেল এই গ্রুপ এ এর ক্ষেত্রে দেখা গেল এই ব্যাকটেরিয়া কোষগুলো যেগুলো উনি আলাদা করে নিয়েছিলেন বা ওনারা আলাদা করে নিয়েছিলেন এই সেন্ট্রিফিউজ করে, সেখানে কিন্তু কোনো রকম তেজস্ক্রিয় সালফার পাওয়া যায়নি। ঠিক আছে, ওকে, এই ব্যাকটেরিয়ার মধ্যে, তার মানে এই ব্যাকটেরিয়ার মধ্যে ওনারা বুঝতে পারছেন যে কোনো রকম ভাবে তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি, তার মানে ভেতরে যেটা ঢুকেছে সেটা সালফার ঢোকেনি। ওকে, কারণ এটা সালফার দিয়ে ট্রিট করা হয়েছিল, তাহলে ভেতরে সালফার ঢোকেনি। তাহলে ভেতরে যদি সালফার না ঢোকে, তাহলে ওনারা বুঝতে পারছেন যে ভেতরে যে মেটেরিয়ালটা ঢুকেছিল সেটার মধ্যে সালফার থাকে না। তা কার মধ্যে সালফার থাকে না, অবভিয়াসলি জেনেটিক মেটেরিয়াল যেটা ডিএনএ, ডিএনএ এর মধ্যে সালফার থাকে না। তাহলে ওনারা একটা জিনিস বুঝতে পারলেন যে সালফার ঢোকেনি, মানে এখানে যে ডিএনএটা ঢুকেছে প্রবাবলি, সে ডিএনএ এর মধ্যে সালফার থাকে না, সুতরাং প্রবাবলি এখানে ডিএনএটাই ঢুকেছে। তাই এখানে কি হয়, এখানে কিন্তু সালফার পাওয়া যায়নি ব্যাকটেরিয়ার। অথচ ওই সেন্ট্রিফিউজ করে যে তরল পদার্থ পাওয়া গেছিল, যার মধ্যে কিনা ওই ভাইরাসের ফলকগুলো ছিল, সেই তরল পদার্থের মধ্যে কিন্তু তেজস্ক্রিয়তা পাওয়া গেছিল। অর্থাৎ যে তরল পদার্থের মধ্যে ওই ব্যাকটেরিয়া ফলকগুলো রয়েছে, ব্যাকটেরিয়া গুলো কি দিয়ে তৈরি, ব্যাকটেরিয়া গুলো প্রোটিন দিয়ে তৈরি, এবং প্রোটিনে কি রয়েছে, প্রোটিনে তেজস্ক্রিয় সালফার রয়েছে। আমরা ওনারা বুঝতে পারলেন যে সালফার গুলো যেগুলো কিনা প্রোটিনের মধ্যে রয়েছে বা প্রোটিনের মধ্যে ঢুকছে, সেই প্রোটিন গুলো কিন্তু কোন রকম ভাবে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করছে না। সেই প্রোটিন ফলক গুলো কিন্তু ব্যাকটেরিয়ার বাইরেই রয়ে যাচ্ছে, এবং ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ যেগুলো করছে সেগুলো কিন্তু প্রোটিন নয়। কেন প্রোটিন নয়, বিকজ এই প্রোটিন ওনারা সালফার দিয়ে ট্যাগ করেছিলেন, এবং প্রোটিন গুলো পাওয়া গেছিল ব্যাকটেরিয়ার ভেতরে নয়, ব্যাকটেরিয়ার বাইরের ওই তরলে পাওয়া গেছিল প্রোটিন গুলো। ঠিক আছে, সেকেন্ড এক্সপেরিমেন্টটা ওনারা যেটা গ্রুপ বি ফার্স্ট ভাইরাস দিয়ে করেছিলেন, সেখানে ওনারা কি দেখলেন, সেখানে ওনারা দেখলেন যে যেখানে ওনারা ফসফরাস দিয়ে ওটাকে ট্যাগ করেছিলেন বা ফসফরাস দিয়ে ওটাকে চিহ্নিত করেছিলেন, সেখানে ওনারা দেখলেন কিন্তু যে সেন্ট্রিফিউগেশনের ফলে ওই ব্যাকটেরিয়া এবং ভাইরাস মিশ্রিত তরলটাকে যখন আলাদা করলেন, তখন ওনারা দেখলেন যে ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু তেজস্ক্রিয় তা দেখা যাচ্ছে। তো ব্যাকটেরিয়ার মধ্যে তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে। এক্ষেত্রে দেখো ভালো করে যে এই যে ফসফরাস গুলো, সেই ফসফরাস গুলো কি দিয়ে কাকে মার্ক করেছিল, ডিএনএ কে মার্ক করেছিল। তার মানে ব্যাকটেরিয়ার মধ্যে নিশ্চয়ই ফসফরাস ঢুকেছে। তো ফসফরাস কোথায় থাকবে, ফসফরাস প্রোটিনে থাকবে না। ফসফরাস থাকবে কোথায়, ফসফরাস থাকবে ডিএনএ এর মধ্যে, কারণ আমি আবার বলছি ডিএনএ এর ব্যাকবোনটাই হচ্ছে ফসফরাস এবং সরি সুগার দিয়ে তৈরি। হ্যাঁ, সুগার ফসফেট ব্যাকবোন আছে। ঠিক আছে, তাহলে এই ফসফরাসটা নিশ্চয়ই ডিএনএ এর মধ্যে ঢুকেছে, এবং ডিএনএটা তেজস্ক্রিয়তা শো করছে, মানে জেনেটিক মেটেরিয়ালটা আমরা কি বুঝলাম, জেনেটিক মেটেরিয়ালটা আমরা বুঝলাম কিন্তু ডিএনএ, যেটা কিন্তু এই ভাইরাস গুলো তার জেনেটিক মেটেরিয়াল হিসাবে ডিএনএ কে ঢুকিয়ে দিচ্ছে এই ব্যাকটেরিয়ার মধ্যে। তার জন্য এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু তেজস্ক্রিয়তা শো করছে। কেন তো তেজস্ক্রিয়তা শো করছে, কারণ ওই ডিএনএ এর মধ্যে কিন্তু এই ফসফরাস গুলো ঢুকেছে, তেজস্ক্রিয় ফসফরাসটা। ওকে, অপরপক্ষে দেখো ওই যে প্রলম্বন গুলো বা ওই তরল পদার্থ গুলো যেগুলোর মধ্যে কিনা ওই ভাইরাসের প্রোটিন ফলক গুলো রয়েছে, সেটার মধ্যে কিন্তু কোন রকম তেজস্ক্রিয়তা ওনারা পাননি। ঠিক আছে, কোন রকম তেজস্ক্রিয়তা কিন্তু তার মধ্যে পাননি। কেন, কারণ বুঝতেই পারছো তেজস্ক্রিয়তা পাবেন কি করে, কারণ এই প্রোটিন ফলকের মধ্যে কোন রকম তো তেজস্ক্রিয় বা পদার্থ নেই, বিকজ এই প্রোটিনের মধ্যে তো ফসফরাস ঢোকে না। আর অথচ এই ভাইরাস গুলোকে কালচার করা হয়েছিল কোথায়, তেজস্ক্রিয় ফসফরাস দিয়ে কালচার করা হয়েছিল। যেহেতু ফসফরাস এই প্রোটিনের মধ্যে পাওয়া যায় না, তাই এই প্রোটিন গুলো কিন্তু কোন রকম ভাবে তেজস্ক্রিয়তা শো করেনি। ঠিক আছে, আর এই প্রোটিন গুলো কিন্তু ওই ব্যাকটেরিয়ার বাইরে রয়ে গেছিল, ব্যাকটেরিয়ার ভেতরে ঢোকেনি। ঠিক আছে, বাইরে রয়ে গেছিল বলেই ওই প্রলম্ব বা তরল পদার্থের মধ্যে এই ভাইরাস গুলোর প্রোটিন গুলোটা পাওয়া গেছিল। ঠিক আছে, তো এক্সপেরিমেন্টটা বোঝা গেল যে কিভাবে ওনারা করছিলেন। ওকে,
সো খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা তোমরা আরেকবার রিকল করে নাও। সেটা হচ্ছে এই পোর্শনটা, এইটা। হুম। যে ভাইরাসগুলোকে তেজস্ক্রিয় ফসফরাসের উপস্থিতিতে বৃদ্ধি ঘটানো হয়েছিল, সেগুলোতে তেজস্ক্রিয় ডিএনএ ছিল কিন্তু তেজস্ক্রিয় প্রোটিন ছিল না। কারণ ডিএনএ তে ফসফরাস থাকে, প্রোটিনে ফসফরাস থাকে না। এটা হচ্ছে এই ট্যাগ লাইন এই এক্সপেরিমেন্টটা। একই রকম ভাবে যে ফার্স্ট ভাইরাসগুলোকে তেজস্ক্রিয় সালফারের উপস্থিতিতে বৃদ্ধি ঘটানো হয়েছিল, সেগুলো তেজস্ক্রিয় প্রোটিন সমন্বিত ছিল কিন্তু এতে তেজস্ক্রিয় ডিএনএ ছিল না, কারণ ডিএনএ তে সালফার অনুপস্থিত। এটাই কিন্তু এই এক্সপেরিমেন্টের ট্যাগলাইন। এবং সেটা দিয়ে কিন্তু ওনারা প্রুভ করে দেন কি, যে প্রোটিন ভাইরাসের দেহ থেকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করেনি। কি প্রবেশ করেছে? ডিএনএ প্রবেশ করেছে। তাই ডিএনএ হলো জিনগত বস্তু যা ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার দেহে সঞ্চারিত হয়। তাহলে যে এক্সপেরিমেন্ট গুলো শুরু করেছিল গ্রিফিথ, যে জেনেটিক মেটেরিয়ালটা কি আসলে, সেটা ডিএনএ না আরএনএ না প্রোটিন বা অন্য কোনো পদার্থ, সেটা উনি বলে দিতে পারেননি। উনি শুধু বলেছিলেন যে কিছু একটা মেটেরিয়াল রয়েছে, যে মেটেরিয়াল গুলো এই এস স্ট্রেন থেকে আর স্ট্রেনে চেঞ্জ করে দিচ্ছে, কিছু একটা ট্রান্সফর্মিং কিছু একটা মেটেরিয়াল রয়েছে। সেটা কি উনি বলে দিতে পারেননি। যেটা একটা ধারণা দিয়েছিলেন আমাদের অসওয়াল্ড অ্যাভেরি, ঠিক আছে, ম্যাককার্টি এবং ম্যাকলিওড, ঠিক আছে, এরা তিনজন কিন্তু সেটা একটা ধারণা দিয়েছিলেন যে এটা সম্ভবত ডিএনএ। কেন? কারণ ওনারা এই এক্সপেরিমেন্টটা করেছিলেন যে ডিএনএ যেহেতু ডিএনএ কে নষ্ট করে দেয়, তাই এক্ষেত্রে কিন্তু কোন রকম এস সেল পাওয়া যায়নি। এক্ষেত্রে শুধুমাত্রই আর সেলই ছিল। কেন? কারণ এই যে জেনেটিক মেটেরিয়ালটা, এস সেলের যে জেনেটিক মেটেরিয়ালটা, সেটা কিন্তু এই ডিএনএ নষ্ট করে দিয়েছে। ফলে মৃত, যেটা হিট কিল্ড যেটা এস সেল ছিল, বা তাপে মৃত যে এস সেল ছিল, সে তাপে মৃত এস সেল থেকে কিন্তু জেনেটিক মেটেরিয়াল তার ডিএনএটা কিন্তু এই আর সেলে পাস করতে পারেনি। কেন পারেনি? কারণ ডিএনএ সেই ডিএনএটাকে নষ্ট করে দিচ্ছে। ফলে এখান থেকে কিন্তু কোন রকম এস সেলের কলোনি, এই যে পার্পেল যে কলোনি দেখছো, এই পার্পেল কালারের কলোনি কিন্তু পাওয়া যায়নি। আর সেলের এই ব্লু কলোনি কিন্তু পাওয়া গেছিল। ঠিক আছে। যেটা অন্যভাবে তোমরা দেখলে কি, এক্ষেত্রেই একমাত্র ইঁদুরটা বেঁচে থাকলো, কারণ এক্ষেত্রে কোনো এস ব্যাকটেরিয়া পাওয়া যায়নি, আর ব্যাকটেরিয়াই পাওয়া গেছিল। আর ব্যাকটেরিয়া ক্ষতিকারক নয়, তাই এক্ষেত্রে কিন্তু ইঁদুরটা বেঁচে থাকলো। সেটারই অন্য ভার্সান, সেটা হচ্ছে অ্যালফ্রেড হার্সে এবং মার্থা চেস। তারা কিন্তু ধীরে ধীরে এই এক্সপেরিমেন্টটা করলো। যে এক্সপেরিমেন্ট থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, ওটা প্রোটিন নয় বা অন্য কোনো মেটেরিয়াল নয়। তবে হ্যাঁ, শুধুমাত্র ডিএনএ নয়, আরএনএও জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। ওকে। তো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে বেশ কিছু মিলও রয়েছে। যদি কোনো জেনেটিক বস্তু হতে হয়, কোনো পদার্থকে জেনেটিক বস্তু হতে হয়, তাহলে কিছু প্রাইমারি বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? একটা প্রথমত তোমরা জানবে যে সেটা হচ্ছে প্রতিলিপিকরণ করতে পারবে বা নিজের কপি নিজে তৈরি করতে পারবে, রেপ্লিকেশন করতে পারবে, তাই না? একটা কোষ থেকে যেটা কোষ তৈরি হয়, মানে জীবনের যদি প্রথম আমরা সংজ্ঞাটা মনে করি, তো সেক্ষেত্রে দেখবো যে জীবনের প্রথম সংজ্ঞা হিসেবে কিন্তু এরকম একটা ক্যারেক্টার ছিল, যে নিজের কপি তৈরি করতে পারা, জনন করতে পারা, তাই না? আর এক্ষেত্রেও কিন্তু এই আরএনএ বা ডিএনএ যেটা জেনেটিক মেটেরিয়াল হবে, তার এই প্রপার্টিটা থাকবে যে প্রতিলিপিকরণ সে করতে পারবে বা রেপ্লিকেশন সে করতে পারবে, নিজের কপি তৈরি করতে পারা। আর কি? আর হচ্ছে রাসায়নিকগত ভাবে এবং গঠনগত ভাবে সেটা স্থিতিশীল হবে, সহজে পরিবর্তনশীল হবে না, সহজে সেটা চেঞ্জ হয়ে যাবে সেরকম নয়। খুব উত্তাপ দিলাম বা খুব ঠান্ডা করলাম বা অন্য কোনো মেটেরিয়াল নিয়ে আসলাম, সেটা চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেরকম ব্যাপারটা নয়। এটা তুলনামূলকভাবে স্থিতিশীল হতে হবে। আর কি? স্থিতিশীল যদিও হবে, তবুও এর মধ্যে কিন্তু মিউটেশন ঘটার চান্সও থাকতে হবে। অর্থাৎ ধীর গতিতে এটা কিন্তু কি হবে? পরিবর্তনশীল হবে। সেটাও কিন্তু এই ডিএনএ বা আরএনএ বা জেনেটিক মেটেরিয়ালের মানে বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য বলতে পারো, যে মিউটেশন কিন্তু করতে পারবে, সেরকম প্রপার্টি কিন্তু থাকতে হবে। একেবারেই যদি মিউটেশন না করতে পারে, একেবারে যদি বিবর্তনের প্রক্রিয়ার সহায়ক না হয়, তাহলে সেই বস্তুকে কিন্তু আমরা এই জেনেটিক মেটেরিয়াল বলতে বা পারবো না বা ধরতে পারবো। এখন ডিএনএ বা আরএনএ এর মধ্যে দেখবো এই সব বৈশিষ্ট্যগুলোই রয়েছে। ঠিক আছে। 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, যে মেন্ডেলীয় বৈশিষ্ট্য, যেটা আমরা দেখেছিলাম মেন্ডেল যেভাবে ধারণাগুলো দিয়েছিলেন, ঠিক আছে, সেই মেন্ডেলিয়ান ধারণা অনুযায়ী যেন ডিএনএ এবং আরএনএ বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে, সেটা কিন্তু ডিএনএ আরএনএ দুজনেই পারে। তাহলে এই 4টে বৈশিষ্ট্য, এই 4টে বৈশিষ্ট্য কিন্তু
ডিএনএ বা আরএনএ কিন্তু ফুলফিল করতে পারে। তবুও আমরা দেখবো যে ডিএনএ কিন্তু আরএনএ থেকে একটু হলেও অ্যাডভান্টেজ রয়েছে। কি অ্যাডভান্টেজ? দেখো, প্রতিলিপি গঠন গঠন করার যে ক্ষমতা সেটা কিন্তু ডিএনএ আর দুজনেরই রয়েছে। কিন্তু ওকে, আমরা অন্য ওই ঘটনাটাকে দেখে নিই, যেটা গ্রিফিথের ক্ষেত্রে দেখো কি বলছে ট্রান্সফর্মিং প্রিন্সিপালে। কি ছিল? যে তাপ প্রয়োগ করে ব্যাকটেরিয়া মারা গেল, কিন্তু তার জেনেটিক মেটেরিয়ালটা কিন্তু ধ্বংস করতে পারেনি, তার যে ডিএনএ সে ডিএনএ কিন্তু নষ্ট করতে পারেনি। অর্থাৎ যে স্টেফিলককাস নিউমোনি যেটা এস স্ট্রেন ছিল, হ্যাঁ, সেই এস স্ট্রেনকে তাপে মৃত করে দেওয়া হলো, তাপ প্রয়োগে সেটাকে নষ্ট করে দেওয়া হলো, তবু তার জেনেটিক মেটেরিয়াল যেটা ডিএনএ ছিল সেই ডিএনএ কিন্তু নষ্ট করতে পারেনি। সেই ডিএনএ দেখো আর ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে সে আর ব্যাকটেরিয়া গুলোকে এস ব্যাকটেরিয়া পরিণত করছিল। তার মানে আমরা বুঝলাম যে ডিএনএ কিন্তু তাপ প্রয়োগ সহজে নষ্ট হয় না। ঠিক আছে? তাপ প্রয়োগে কি হয়, ডিএনএ যে পেঁচিয়ে থাকে সেই পেঁয়াজটা খুলে যায়, পরবর্তীকালে আবার তাপ কমে গেলে বা টেম্পারেচার কমে গেলে কিন্তু ওই ডিএনএ যে তন্ত্রীগুলো আছে, যে ডিএনএ যে হেলিক্স গুলো আছে সেগুলো কিন্তু আবার কি হয়, পেঁচিয়ে যায়। ঠিক আছে? তাপ প্রয়োগ করে সেটা খুলে গেলেও কম তাপ আসলে বা ঠিকঠাক অপটিমাম তাপে আসলে ও কিন্তু আবার পেঁচিয়ে যাবে। ঠিক আছে? ওকে, এটা কিন্তু ডিএনএ একটা বড় বৈশিষ্ট্য, তাপ প্রয়োগ সহজে নষ্ট হয় না, অর্থাৎ স্থিতিশীল। ঠিক আছে? এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যে কারণের জন্য আমরা বলতে পারি যে ডিএনএ কিন্তু আরএনএ এর তুলনায় বেশি স্থিতিশীল। আরএনএ এর ক্ষেত্রে তোমরা জানো যে আরএনএ এর ক্ষেত্রে একটা 2' ওএইচ প্রান্ত রয়েছে, তাই না? কোথায়? এই যে রাইবোস শর্করার ক্ষেত্রে এই যে 2 নম্বর কার্বনে কি রয়েছে? ওএইচ রয়েছে। যে ডিঅক্সি রাইবোজে কিন্তু ওএইচ নেই, অনলি এইচ রয়েছে। তাহলে এই যে একটা অক্সিজেন থাকলো আয়রন এর ক্ষেত্রে, আয়রনের রাইবোস সুগারে, ঠিক আছে, বা রাইবো নিউক্লিওটাইড যদি আমি বলি সেক্ষেত্রে, তাহলে সেই অক্সিজেন কিন্তু বেশি রিয়াক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অক্সিজেন একটা রিয়াক্টিভ স্পিসিস জানো, তাহলে অক্সিজেন কিন্তু বেশি রিয়াক্টিভ হওয়ার জন্য আয়রনে কিন্তু তুলনামূলকভাবে কম স্টেবল ডিএনএ থেকে। ঠিক আছে? এছাড়াও আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে ইউরাসিল এবং থাইমিন। ডিএনএ তে থাইমিন থাকে এবং আরএনএ তে ইউরাসিল। থাইমিনের কিন্তু অপর নাম হচ্ছে 5 মিথাইল ইউরাসিল। ইউরাসিল এবং থাইমিনের মধ্যে বিশেষ কোনো প্রভেদ নেই, শুধুমাত্র এই থাইমিনের 5 নম্বর যে কার্বন, সেই থাইমিনের 5 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ থাকে। এই মিথাইল গ্রুপটা থাকে বলে থাইমিনটা বেশি স্টেবল এই ইউরাসিলের থেকে। ওকে, ইউরাসিল যেহেতু কম স্টেবল এবং ইউরাসিল যেহেতু আয়রন থাকে, তাই কিন্তু আয়রনরা বেশি রিয়াক্টিভ হয় বা বেশি সক্রিয় হয়। ডিএনএ কিন্তু তুলনামূলকভাবে কম সক্রিয় বা কম রিয়াক্টিভ। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে স্থিতিশীলতা যদি বিচার করি, তাহলে স্থিতিশীলতায় কিন্তু ডিএনএ আরএনএ কে বিট করে এগিয়ে যেতে যাচ্ছে, বা ডিএনএ কিন্তু আরএনএ তুলনায় বেশি স্থিতিশীল। ওকে, পরিব্যক্তি ডিএনএ এবং আরএনএ দুটোই পরিব্যক্তিতে সক্ষম। কিন্তু যদি আমরা দেখি এই পরিব্যক্তি কিন্তু, যেটা আমরা বলেছিলাম যে ধীর গতিতে মিউটেশন বা পরিব্যক্তি দরকার, সেটা কিন্তু আরএনএ তে ধীর গতিতে হয় না। আরএনএ কিন্তু দ্রুত হয়। কেন? আরএনএ অস্থিতিশীল হয় বা আরএনএ রিয়াক্টিভ বেশি। তাই আরএনএ তে কিন্তু এই যে মিউটেশনটা, সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি দ্রুত হয়। ওকে, সো বেশি দ্রুত যদি মিউটেশন হয় তাহলে সেটা কিন্তু খুব সমস্যা লাগে। আরএনএ ভাইরাস বা আরএনএ যুক্ত জীবে যে বেশি মিউটেশন হয় সেটা তোমরা করোনা থেকে জানতে পেরেছো। করোনা ভাইরাস তো আরএনএ ভাইরাস ছিল, এবং সেটা তোমরা দেখেছো যে 2 বছরের মধ্যে ও কতগুলো স্ট্রেন বা কতগুলো ভ্যারায়েন্টস তৈরি করেছিল, তাই না? সেগুলো কিন্তু শুধুমাত্র এই মিউটেশন এর জন্য। হ্যাঁ, আর মিউটেশন কিন্তু যেহেতু আরএনএ তে বেশি হয়, তাই কিন্তু ও অত বেশি স্ট্রেন বা অত বেশি মিউটেশন করতে পেরেছিল। যদি ওটা ডিএনএ ভাইরাস হতো তাহলে কিন্তু ও এত তাড়াতাড়ি এত বেশি স্ট্রেন বা এত বেশি মিউটেশন, এত বেশি ভ্যারিয়েশন তৈরি করতে পারতো না। ঠিক আছে? কিন্তু একটা স্টেপ খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা আহ, মনে করতে পারো, সেটা হচ্ছে যে ওই সেন্ট্রাল ডগমা মনে আছে? সেন্ট্রাল ডগমাতে কি ছিল? ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। কোষের মূল টার্গেট থাকে যে তার প্রোটিন তৈরি করতে হবে। সেই প্রোটিনটা কি এর সেকশন ভিত্তিতে তৈরি করবে? ডিএনএ ভিত্তিতে তৈরি করবে প্রোটিনটা। ওকে, কিন্তু দেখো, ডিএনএ থেকে প্রোটিন যদি তৈরি করতে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আগে আরএনএ তৈরি করতে হচ্ছে। প্রথমে ডিএনএ, দেন ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, তাই না? অথচ আরএনএ থেকে যদি কেউ প্রোটিন করতে চায়, অর্থাৎ যার জেনেটিক মেটেরিয়াল আরএনএ, সে যদি প্রোটিন তৈরি করতে চায়, তার কিন্তু স্টেপ একটা কমে গেল। ডাইরেক্টলি আরএনএ থেকে সে প্রোটিন তৈরি করে দিতে পারে, বা আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে সে প্রোটিন তৈরি করে দিতে পারে। তার তার কিন্তু একটা স্টেপ কমে গেল। ওকে, তার জন্য আমরা বলতে পারি যে ডিএনএ তুলনামূলকভাবে অধিক স্থিতিশীল হওয়ায় জিনগত বার্তা সঞ্চয়ের জন্য ডিএনএ কিন্তু বেশি উপযোগী। আর জিনগত বার্তা যদি সঞ্চারণ যদি মনে হয় যে সেটা প্রোটিন তৈরি করবে, সেটা যদি ভাবা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরএনএ বেশি উপযোগী।
তো আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ জীবদের ক্ষেত্রে ডিএনএ থাকে জেনেটিক মেটেরিয়াল হিসাবে, এবং ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আরএনএ খুব রেয়ার কিছু স্পিসিসের মধ্যে আরএনএ জেনেটিক বস্তু হিসেবে থাকে। ওকে, তো এই হচ্ছে তোমাদের আহ, যেটা আরএনএ থেকে ডিএনএ যে গুরুত্ব বেশি বা ডিএনএ যে স্থিতিশীলতা বেশি সেটা বুঝিয়ে দিলাম। কিন্তু ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কোনটা আগে এসছে, কোন পদার্থটা, কোন নিউক্লিক বস্তুটা আগে কোন সেলের মধ্যে প্রবেশ করেছে, সেটা যদি আমরা ভাবি, তোমরা যদি সেই কোয়া সার্ভেট মাইক্রোস্ফিয়ারের কথা ভেবে নাও, তাহলে মনে আছে প্রোটোসেল, সেই প্রোটোসেলের যার মধ্যে নিউক্লিক অ্যাসিড ঢুকেছিল, এখন সেই নিউক্লিক অ্যাসিড কোনটা ছিল, ডিএনএ না আরএনএ? সেটা যদি আমরা ভাবি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে নিউক্লিক অ্যাসিডটা কিন্তু ছিল আরএনএ। ওকে, কেন আরএনএ? কারণ আমরা প্রথম কথা দেখলাম যে আরএনএ অনেক বেশি সরল, আরএনএ অনেক বেশি রিয়াক্টিভ, তাই না? আরএনএ এর মধ্যে মিউটেশন অনেক বেশি দেখা যায়, আরএনএ অনেক বেশি অস্থিতিশীল, মানে আর স্থিতিশীলতা নেই আরএনএ এর মধ্যে। এবং আরএনএ আরো একটা বৈশিষ্ট্য যেটা আমি শুরুর দিন বলেছিলাম, সেটা হচ্ছে যে আরএনএ কিন্তু অনুঘটক রূপে কাজ করতে পারে বা এনজাইম রূপে কিন্তু আরএনএ কাজ করতে পারে, যেটা রাইবোজাইম বলেছিলাম, তাই না? রাইবোজাইম বলে কিছু আরএনএ রয়েছে যে আরএনএ কিন্তু অনুঘটক রূপে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম প্রথম কোনো জিনিস কি কিভাবে থাকবে? যার গঠন সরল হবে, যার মধ্যে ভার্সেটিলিটি থাকবে, সেই প্রথম থাকবে। ডিএনএ অনেক বেশি স্পেসিফিক, কিন্তু আরএনএ অত বেশি স্পেসিফিক নয়। আরএনএ এর মধ্যে সাধারণ গুণটা অনেক বেশি ছিল ডিএনএ অপেক্ষা। ওকে, এই যে একটা প্রপার্টি, এক্সট্রা প্রপার্টিও পাচ্ছে যে ডিএনএ আরএনএ অনুঘটক রূপেও কাজ করতে পারে, তাহলে এমন একটা জিনিসই কোষ তৈরি করতে চাইবে বা কোষ ব্যবহার করতে চাইবে, তাই না? যে যে কোষটা, যে বস্তুটা ওকে অনেক ধরনের কাজ করে দেবে। বিকজ এখানে কোষটা তো কি, কোষটা একদম আদিম অবস্থায় রয়েছে, তার তো স্পেশালাইজেশন হয়নি। তাহলে সে ওটাই চাইবে যে এমন সাধারণ কোনো জিনিস তৈরি করতে বা সাধারণ কোনো জিনিস ইউজ করতে যেটা ওকে একাধিক কাজ করতে হেল্প করবে। ওকে, তো সেটাই হচ্ছে আরএনএ যে ওয়ার্ল্ড হাইপোথিসিস, যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলছে যে প্রথম জেনেটিক বস্তু কিন্তু আরএনএ ছিল, ডিএনএ ছিল না। ওকে, ডিএনএ পরে আরএনএ থেকে উৎপত্তি হয়েছে, এবং পরবর্তীকালে যেহেতু ডিএনএ বেশি স্থিতিশীল, যেহেতু ডিএনএ কম সক্রিয়, তাই ডিএনএ কিন্তু রয়ে গেছে আমাদের জীবদের মধ্যে কি হিসাবে, জীবদের মধ্যে প্রধান জেনেটিক বস্তু হিসাবে। তো ডিএনএ কিভাবে রেপ্লিকেশন করে, ট্রান্সক্রিপশন, এবং তারপরে ধীরে ধীরে ট্রান্সলেশন হয়, হ্যাঁ, সেন্ট্রাল ডগমা যে প্রসেসটা, সেটা কিন্তু আমরা পরের দিন জানবো। পরের দিন যেটা আমরা জানবো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি। ওকে, তাহলে তোমাদের সময়ও শেষ হয়ে গেছে। এই থাকলো আজকের লেসন। তোমরা জানলে যে ডিএনএ কিভাবে জেনেটিক বস্তু রূপে কাজ করতে পারে, তার প্রমাণটা তোমরা দেখলে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কারো কোনো ডাউটস থাকে সেটা তোমরা বলতে পারো বা আমাকে মেল করে দিতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, বাই তাহলে সবাইকে, হ্যাভ আ নাইস ডে।